এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের প্রস্তুতির জন্য আজ সরাসরি ১৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দের অর্থ, বাক্যে ব্যবহার এবং এদের সিনোনিমস ও অ্যান্টোনিমসের বিশ্লেষণে চলে যাচ্ছি। মনে রাখার সুবিধার্থে শব্দগুলোকে ৩টি সুনির্দিষ্ট ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে, যাতে খুব সহজেই পরীক্ষার জন্য এগুলো আয়ত্ত করা যায়। চলুন শুরু করা যাক। প্রথম ক্যাটেগরি, মেকিং থিংস হ্যাপেন বা কোনো কিছু ঘটানো। এর সাবটাইটেল হল কাজ এবং ফলাফল। এখানে মূলত একটা ধারাবাহিক গল্প আছে। আগে প্ল্যান হয়, তারপর গুছিয়ে কাজ হয়, ঘটনা ঘটে এবং শেষে একটা রেজাল্ট বা আউটপুট আসে। তো প্রথম শব্দটি হল প্ল্যান বা পরিকল্পনা। মজার ব্যাপার হলো প্ল্যান শব্দটা কিন্তু নাউন এবং ভার্ব দুটো হিসেবেই ব্যবহার করা যায়। নাউন মানে হলো কোনো কৌশল বা নকশা, আর ভার্ব হিসেবে এর মানে হলো কোনো কিছুর জন্য প্রস্তুতি নেওয়া। বাক্যে যেমন বলা হয়েছে, শি মেড আ কেয়ারফুল প্ল্যান টু সেভ মানি এভরি মান্থ টু পে ফর হার ইউনিভার্সিটি ফিজ। এখানে ভার্সিটির ফি দেওয়ার জন্য টাকা জমানোর যে প্ল্যান, সেটা একটা নাউন। পরীক্ষায় ভালো করার জন্য এর সবকটি সিনোনিমস বা সমার্থক শব্দ একদম মুখস্থ থাকতে হবে। এগুলো হলো স্কিম, স্ট্র্যাটেজি, প্রপোজাল, প্রোগ্রাম, ডিজাইন, ব্লুপ্রিন্ট, অ্যারেঞ্জমেন্ট, ইন্টেন্ড এবং প্রিপেয়ার। অন্যদিকে কোনো নিয়ম না মেনে একদম এলোমেলোভাবে কাজ করা বোঝাতে অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো হল ইম্প্রোভাইজ, অ্যাক্ট র্যান্ডমলি, ডিসঅর্গানাইজ, ডিসঅর্ডার, নেগলেক্ট, ইগনোর এবং অ্যাবান্ডন। পরিকল্পনা তো হলো, এর পরের ধাপটাই হলো অর্গানাইজ করা। এটি একটি ভার্ব, যার মানে হলো সংগঠিত করা বা কোনো কিছুর সুন্দর ব্যবস্থা করা। ধরুন, দ্য স্কুল ডিসাইডেড টু অর্গানাইজ আ কালচারাল প্রোগ্রাম টু সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য স্কুল যেভাবে একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছে, সেটাই হলো সবকিছু গুছিয়ে আনা। একই অর্থ প্রকাশ করে এমন সিনোনিমস হল অ্যারেঞ্জ, কোঅর্ডিনেট, প্ল্যান, স্ট্রাকচার, সেট আপ, ম্যানেজ, প্রিপেয়ার, এস্টাবলিশ এবং সিস্টেমেটাইজ। আর গুছিয়ে কাজ করার ঠিক উল্টো কাজ, মানে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলা বা বিশৃঙ্খলা তৈরি করা বোঝাতে অ্যান্টোনিমস হল ডিসঅর্গানাইজ, স্ক্যাটার, ডিসরাপ্ট, ডিসঅর্ডার, মাডল, কনফিউজ, নেগলেক্ট এবং অ্যাবান্ডন। প্রস্তুতি নেওয়ার পর এবার ঘটনাগুলো বাস্তবে রূপ নেওয়ার পালা। আমাদের তৃতীয় শব্দ অকার বা ঘটা। বাক্যটিতে একটু খেয়াল করি। ন্যাচারাল ডিজাস্টার্স অকার উইদাউট ওয়ার্নিং অ্যান্ড ক্যান কজ ইমেন্স ডিস্ট্রাকশন। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ কোনো সতর্কবাণী ছাড়াই অকার বা সংঘটিত হয়। খুব সহজ কথায় এর সমার্থক শব্দ হিসেবে আমরা পাই হ্যাপেন, টেক প্লেস, অ্যারাইজ, কাম অ্যাবাউট, ইমার্জ, অ্যাপিয়ার, ডেভেলপ এবং ট্রান্সপায়ার। আর কোনো কিছু ঘটা বা সংঘটিত হওয়াকে থামিয়ে দেওয়ার ক্ষেত্রে যে অ্যান্টোনিমসগুলো ব্যবহৃত হয়, সেগুলো হলো প্রিভেন্ট, স্টপ, অ্যাভয়েড, সিজ, এন্ড, ডিসঅ্যাপিয়ার, হল্ট এবং ডিসকন্টিনিউ। কোনো ঘটনা ঘটার পর শেষে আমরা যা পাই তা হল আউটকাম বা ফলাফল। এটি মূলত একটি নাউন। যেমনটা বাক্যে বলা হয়েছে, দি আউটকাম অফ দি ইলেকশন সারপ্রাইজড এভরিওয়ান অ্যাজ ইট ওয়াজ ভেরি ক্লোজ অ্যান্ড আনএক্সপেক্টেড। নির্বাচনের আউটকাম সবাইকে অবাক করে দিয়েছিল। এটি যে কোনো কিছুর একদম শেষের পরিণতি। তাই এর সিনোনিমসগুলো হল রিজাল্ট, কনসিকোয়েন্স, ইফেক্ট, কনক্লুশন, এন্ড রিজাল্ট, প্রোডাক্ট, আপশট এবং আফটারম্যাথ। এর ঠিক উল্টো দিকে কোনো কিছুর শেষের বদলে শুরুর দিকটা বোঝাতে যে অ্যান্টোনিমস ব্যবহৃত হয়, তা হল কজ, অরিজিন, বিগিনিং, সোর্স, ইনপুট, স্টার্ট, রিজন এবং মোটিভ। এই ক্যাটেগরির শেষ শব্দটি হল আউটপুট। এটি আউটকামের মতোই, ফলাফল বোঝায়। তবে আউটপুট বলতে সাধারণত কারখানার প্রোডাকশন বা উৎপাদনের পরিমাণকে নির্দিষ্ট করে বোঝানো হয়। বাক্যে যেমন বলা হয়েছে, দ্য ফ্যাক্টরি ইনক্রিজড ইটস আউটপুট বাই ইনস্টলিং নিউ অ্যান্ড মডার্ন মেশিনারি লাস্ট ইয়ার। নতুন মেশিন বসানোর ফলে কারখানার আউটপুট বৃদ্ধি পেয়েছে। এর অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনোনিমস হল প্রোডাকশন, yield, রেজাল্ট, প্রোডাক্ট, পারফরম্যান্স, কন্ট্রিবিউশন, ওয়ার্ক এবং জেনারেশন। আর কোনো কিছু উৎপাদন করার বিপরীতে যখন কোনো কিছু ব্যবহার বা খরচ করা হয়, তখন তার অ্যান্টোনিমসগুলো হয় ইনপুট, কনজাম্পশন, ইনটেক, ডিমান্ড, ওয়েস্ট, লস এবং এক্সপেন্ডিচার। এবার চলে আসছি আমাদের দ্বিতীয় ক্যাটেগরিতে, ফিলিংস অ্যান্ড সোসাইটি বা অনুভূতি এবং সমাজ। এর সাবটাইটেল হল আবেগ এবং মানুষ। এখানকার পরবর্তী 5টি শব্দ মানুষের মনের আবেগ এবং সমাজের অবস্থাকে তুলে ধরে। এই পর্বের প্রথম শব্দটি হল অপটিমিস্টিক,
যার অর্থ আশাবাদী বা ইতিবাচক। এটি একটি অ্যাডজেক্টিভ। জীবনে অনেক বাধা আসা সত্ত্বেও সবকিছু ঠিক হয়ে যাবে এমনটা ভাবাই হল অপটিমিস্টিক হওয়া। বাক্যটিতে দেখি, Despite many setbacks, she remained optimistic that things would improve soon. ভবিষ্যৎ নিয়ে এমন ইতিবাচক ধারণা প্রকাশ করতে যে সিনোনিমস কাজে লাগে সেগুলো হল হোপফুল, পজিটিভ, কনফিডেন্ট, চেয়ারফুল, স্যাঙ্গুইন, এনকারেজড, আপবিট এবং এক্সপেক্টেন্ট। আর এর ঠিক উল্টো অর্থাৎ নেতিবাচক বা হতাশ হওয়ার ক্ষেত্রে আমরা যে অ্যান্টোনিমসগুলো পাই তা হল পেসিমিস্টিক, হোপলেস, নেগেটিভ, গ্লুমি, ডিসপেয়ারিং, সিনিক্যাল, ডিজেক্টেড এবং ডাউটফুল। এবার আসা যাক প্যাশনস শব্দটিতে। এটি একটি বহুবচন নাউন যার অর্থ অত্যন্ত শক্তিশালী আবেগ বা তীব্র অনুভূতি। বাক্যে বলা হয়েছে, His passions for music and art guided him toward a creative and fulfilling career. সঙ্গীত ও শিল্পের প্রতি এই যে তীব্র আবেগ বা প্যাশনস, সেটাই একটা সৃজনশীল পেশার দিকে নিয়ে গেছে। এই তীব্র আকাঙ্ক্ষার সিনোনিমস হল ইমোশনস, ডিজায়ার্স, ফিলিংস, এনথিউজিয়াজম, ফার্ভার, ড্রাইভ, জিল, ইন্টেন্সিটি এবং ফায়ার। এর বিপরীতে যখন কোনো কিছুর প্রতি কারো কোনো আগ্রহ বা আবেগ থাকে না, তখন সেই উদাসীনতা ও শান্তভাব বোঝাতে যে অ্যান্টোনিমস ব্যবহৃত হয় তা হল ইনডিফারেন্স, অ্যাপাথি, কামনেস, ডিট্যাচমেন্ট, কোলনেস, ডিসইন্টারেস্ট এবং রিস্ট্রেইন্ট। যখন কোনো কিছু বুঝতে বেশ কঠিন মনে হয় তখন সেটাকে পারপ্লেক্সিং বলা হয়। এটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ বিভ্রান্তিকর বা জটিল। যেমন, দ্য পারপ্লেক্সিং ম্যাথস প্রবলেম লেফট ইভেন দ্য বেস্ট স্টুডেন্টস কনফিউজড ফর আ লং টাইম। একটা কঠিন অঙ্কের সমস্যা যা সেরা ছাত্রদেরও ধন্দে ফেলে দেয়, সেটা আসলেই একটা পারপ্লেক্সিং বিষয়। এর সমার্থক বা সিনোনিমসগুলোর দিকে নজর দেয়া যাক। কনফিউজিং, ব্যাফলিং, পাজলিং, মিস্টিফাইং, বিভিল্ডারিং, কমপ্লিকেটেড, ইন্ট্রিকেট এবং কমপ্লেক্স। যেহেতু এটি একদমই সহজ বা পরিষ্কার নয়, তাই এর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো হল সিম্পল, ক্লিয়ার, স্ট্রেট ফরওয়ার্ড, আন্ডারস্ট্যান্ডেবল, ইজি, অবভিয়াস, প্লেইন এবং ট্রান্সপ্যারেন্ট। আমাদের পরের শব্দ পিস, যা ভীষণ পরিচিত। এর অর্থ শান্তি বা নিরাপত্তা। বাক্যটি হল, আফটার ইয়ার্স অফ কনফ্লিক্ট, দ্য টু নেশনস ফাইনালি অ্যাগ্রিড টু লিভ ইন পিস। বছরের পর বছর দ্বন্দ্বের পর দুটি দেশ শেষ পর্যন্ত শান্তিতে বা পিসে বসবাস করতে রাজি হল। এই শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থার সিনোনিমসগুলো হল হারমোনি, ট্র্যাঙ্কুইলিটি, কাম, সেরেনিটি, কোয়েট, কনকর্ড, অর্ডার, স্টেবিলিটি এবং স্টিলনেস। অন্যদিকে এ ঠিক উল্টো অবস্থা হল যুদ্ধ বা বিশৃঙ্খলা। তাই অ্যান্টোনিমসগুলো লক্ষ্য করি: ওয়ার, কনফ্লিক্ট, ভায়োলেন্স, কেয়স, ডিসকর্ড, টার্ময়েল, আনরেস্ট, ডিসঅর্ডার এবং হস্টিলিটি। সমাজের একটি অন্ধকার দিক তুলে ধরে অপ্রেসর শব্দটি। এটি একটি নাউন যার অর্থ অত্যাচারী বা নিপীড়নকারী ব্যক্তি, যে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। যেমন, দ্য পিপল রোজ আপ অ্যাগেন্স্ট দি অপ্রেসর হু হ্যাড ডিনাইড দেম বেসিক রাইটস। যারা সমাজে স্বৈরশাসক বা অত্যাচারী হিসেবে পরিচিত, তাদের বোঝাতে সিনোনিম হিসেবে ব্যবহৃত হয় টাইরেন্ট, ডিকটেটর, পারসিকিউটর, টর্মেন্টার, এক্সপ্লয়টার, বুলি, অ্যাবিউজার এবং ডেসপট। আর এই ধরনের খারাপ মানুষের ঠিক উল্টো হল ভালো মানুষ, যারা মানুষকে রক্ষা করে বা মুক্তি দেয়। তাই এর অ্যান্টোনিমস হল লিবারেটর, প্রোটেক্টর, সেভিয়ার, চ্যাম্পিয়ন, ডিফেন্ডার, হেল্পার, সাপোর্টার এবং রেস্কিউয়ার। আমাদের একদম শেষ ক্যাটেগরি কোয়ালিটিজ অ্যান্ড এক্সচেঞ্জেস বা গুণাবলী এবং আদান প্রদান। এর সাবটাইটেল হল বর্ণনা এবং কাজ। এই শেষ 5টি শব্দ মূলত বিভিন্ন অবস্থার বর্ণনা দেয় এবং কিছু নির্দিষ্ট কাজকে নির্দেশ করে। এই ক্যাটেগরির প্রথম শব্দ পারফেক্ট, যার অর্থ নিখুঁত বা পরিপূর্ণ। বাক্যটি হল, No one is entirely perfect, but we should always strive to improve ourselves. আসলে কেউ পুরোপুরি নিখুঁত নয়, তবুও সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা করা উচিত। সম্পূর্ণ ত্রুটিহীন বা আদর্শ কোনো কিছুকে বোঝাতে যে সিনোনিমস ব্যবহৃত হয় তা হল ফ্ললেস, ফল্টলেস, আইডিয়াল, এক্সেলেন্ট, ইম্প্যাকেবল, কমপ্লিট এবং আনব্লেমিশড। আর এই নিখুঁত অবস্থার ঠিক উল্টো বা ত্রুটিপূর্ণ কিছু বোঝাতে যে অ্যান্টোনিমসগুলো ব্যবহার করতে হবে তা হল ইমপারফেক্ট, ফ্লড, ফল্টি, ডিফেক্টিভ, ইনকমপ্লিট, ইনফেরিয়ার, ইনঅ্যাডিকুয়েট এবং ব্রোকেন। এবার আসি পিক শব্দটিতে।
এটি নাউন হিসেবে সর্বোচ্চ বিন্দু এবং অ্যাডজেক্টিভ হিসেবে সর্বোচ্চ অর্থে ব্যবহৃত হয়। যেমন, দি অ্যাথলিট রিচড দ্য পিক অফ আর ক্যারিয়ার আফটার ইয়ার্স অফ ডেডিকেটেড ট্রেনিং। একজন অ্যাথলিট অনেক বছরের কঠোর পরিশ্রমের পর তার কেরিয়ারের পিক বা শীর্ষে পৌঁছান। এই সর্বোচ্চ অবস্থানের সিনোনিমস হল সামিট, টপ, হাইয়েস্ট পয়েন্ট, পিনিকল, অ্যাপেক্স, ক্লাইম্যাক্স, জেনিথ, ক্রেস্ট এবং ম্যাক্সিমাম। আর এর ঠিক বিপরীত অবস্থান হল একদম তলানি বা সর্বনিম্ন পর্যায়। অ্যান্টোনিমসগুলো হল বটম, বেস, লোয়েস্ট পয়েন্ট, ভ্যালি, মিনিমাম, নাদির, ট্রফ এবং ফ্লোর। ওপেন শব্দটা কিন্তু চমৎকারভাবে কাজ করে। এটি অ্যাডজেক্টিভ হিসেবে গ্রহণ, প্রস্তুত বা উন্মুক্ত বোঝায়, আবার ভার্ব হিসেবে তালাবদ্ধ কোনো কিছু খোলার কাজকে বোঝায়। বাক্যে বলা হয়েছে, শি কেপ্ট অ্যান ওপেন মাইন্ড অ্যাবাউট নিউ আইডিয়াস অ্যান্ড ওয়েলকামড এভরি স্টুডেন্টস সাজেশন। এখানে ওপেন মাইন্ড বলতে নতুন ধারণাকে সহজে গ্রহণ করার মানসিকতাকে বোঝানো হয়েছে। এর সিনোনিমসগুলো হল অ্যাক্সেসিবল, আনলকড, অ্যাভেলেবল, রিসেপটিভ, ফ্র্যাঙ্ক, ট্রান্সপ্যারেন্ট, আনরেস্ট্রিক্টেড এবং পাবলিক। আর বিপরীত দিকে কোনো কিছু বন্ধ বা লুকানো থাকলে যে অ্যান্টোনিমস ব্যবহৃত হয় তা হল ক্লোজড, শাট, রেস্ট্রিক্টেড, লকড, হিডেন, সিক্রেটিভ, ব্লকড এবং ইনএক্সেসিবল। খুব সহজ একটি শব্দ হল আউটার, যার অর্থ বাইরের বা বাহ্যিক অংশ। বাক্যটিতে খেয়াল করি, দি আউটার ওয়াল অফ দ্য বিল্ডিং ওয়াজ পেইন্টেড আ ব্রাইট হোয়াইট টু রিফ্লেক্ট সানলাইট। সূর্যের আলো প্রতিফলিত করার জন্য ভবনের আউটার ওয়াল বা বাইরের দেয়াল সাদা রং করা হয়েছে। বাইরের দিক বোঝাতে এর সিনোনিমসগুলো হল এক্সটার্নাল, এক্সটিরিয়ার, আউটসাইড, আউটওয়ার্ড, পেরিফেরাল, সারফেস, বোর্ডারিং এবং সারাউন্ডিং। যৌক্তিকভাবেই ভেতরের দিক বোঝানোর জন্য অ্যান্টোনিমস হিসেবে যেগুলো তালিকাভুক্ত করা হয়েছে তা হল ইনার, ইন্টিরিয়ার, ইনসাইড, ইন্টারনাল, সেন্ট্রাল, কোর, উইদিন এবং ইনওয়ার্ড। আমাদের আজকের 15তম এবং একদম শেষ শব্দটি হল পে। এটিও দ্বৈতভাবে ব্যবহৃত হয়। নাউন হিসেবে এর অর্থ বেতন বা মজুরি, আর ভার্ব হিসেবে কাউকে তার প্রাপ্য পরিশোধ করা। যেমন, দ্য কোম্পানি ডিসাইডেড টু পে অল ইটস ওয়ার্কার্স আ ফেয়ার ওয়েজ ফর দ্য হার্ড ওয়ার্ক। কোম্পানিটি তার কর্মীদের কঠোর পরিশ্রমের জন্য ন্যায্য মজুরি পে করার সিদ্ধান্ত নিয়েছে। এর সিনোনিমসের বিশাল তালিকাটি হল ওয়েজ, স্যালারি, রেমিনিউরেশন, আর্নিংস, রিওয়ার্ড, কম্পেনসেট, সেটল এবং রিএম্বার্স। আর পারিশ্রমিক আটকে রাখা বা কম দেওয়ার মতো বিপরীত কাজগুলোর জন্য অ্যান্টোনিমস হল রিসিভ, withhold, owe, default, underpay, deny, refuse এবং take। এইচএসসি প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 15টি শব্দ এবং এদের সিনোনিমস ও অ্যান্টোনিমসের বিশ্লেষণ এখানেই শেষ হল। এখন একটা ছোট্ট চ্যালেঞ্জ, এই 15টি শব্দ থেকে যে কোনো একটি বেছে নিয়ে সম্পূর্ণ নতুন একটি বাক্য তৈরি করে ফেলা যাক, যাতে শব্দগুলো একদম মনের ভেতর গেঁথে যায়। কোনটি হতে পারে সেই শব্দ?